তো যুদ্ধ থামাতে হলে, যুদ্ধ বন্ধ করতে হলে করতে হবে আমেরিকাকে, ইসরায়েলকে। কিন্তু আমেরিকার দিক থেকে কি যুদ্ধ বন্ধ করা সম্ভব? একটা হলো ফেস সেভিং এর প্রশ্ন, যে যুদ্ধে তুমি কেনই বা গেলে আর কি বা তুমি অর্জন করলে। তো তো এই মুহূর্তে আমি এটা ভেবেছি, আপনার প্রশ্নের উত্তরে বলছি যে আমার কাছে মনে হয় যদি রেজিম চেঞ্জ করতে না পারে তাহলে আমেরিকার পক্ষে যুদ্ধ থামানো মুশকিল হবে, এক। দুই হলো তা যদি যুদ্ধ না থামে এখানে কি অন্য শক্তিগুলো জড়িয়ে পড়বে কিনা। যেমন আমরা বলছি যে যুদ্ধ জড়াবে না, যুদ্ধ জড়াবে না, কিন্তু অনেক ধরনের অ্যাক্সিডেন্টস হতে পারে, অনেক ধরনের মিসক্যালকুলেশনস হতে পারে, অথবা অনেক ধরনের ঘটনাও ঘটতে পারে। আমরা চাই না এরকম ঘটনা ঘটুক, গড ফরবিড। কিন্তু ধরেন একটা এয়ারক্রাফট ক্যারিয়ার, একটা কি বলে আপনার ডুবে গেল একটা এয়ারক্রাফট ক্যারিয়ার, আপনি জানেন, আমি পড়েছি, আমি জানি না, 5 থেকে 20 হাজার পর্যন্ত লোকও থাকতে পারে, নানা ধরনের সাপোর্ট স্টাফ সহ ছোটখাটো একটা শহর। তো সেখানে যদি একটা উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সার্ভিসম্যানদের জীবনহানি হয়, তখন এটা মার্কিন যুক্তরাষ্ট্রের এটা একটা আনউইথড্রবল, মানে এমন একটা যুদ্ধে পরিণত হবে যেখান থেকে সে উইথড্র করতে পারবে না, তার এই রেজিম চেঞ্জ করতেই হবে। তারপর ধরেন আরো প্রশ্ন আছে, যুদ্ধ যদি এমন একটা জায়গায় যায় যে, সে ফর ইনস্টেন্স একটা বড় ধরনের ক্ষতি ইসরায়েলের হলো কোনো একটা মিসাইলে, তার ফলে ইসরায়েল কি নিউক্লিয়ার অপশন বেছে নিবে? নিউক্লিয়ার অপশন মানেই যে হিরোশিমা নাগাসাকি হতে হবে তা না। আপনি জানেন যে নিউক্লিয়ার ওয়েপন্স এর অনেক ধরনের এখন অনেক ধরনের আধুনিকীকরণ ঘটেছে। সো এমন ধরনের অনেক ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন আছে যেটা অল্প একটা জায়গায় ধ্বংসযজ্ঞ করবে, অথবা যুদ্ধের যে অবজেক্টিভ সেটা সে অর্জন করতে সক্ষম হবে। কিন্তু সেখানেও প্রশ্ন আছে। এটা কিন্তু সাদ্দাম হোসেনের বাথ পার্টি না যে তারা একটা বড় 12 তলা বিল্ডিং এ বসে তারা মিটিং করে। ইরান কিন্তু এগুলো সব হিসাবে নিয়েছে, এবং ওভার দ্য ইয়ার্স, এখন এই যুদ্ধটা লেগেছে বলে আমরা এগুলো জানতে পারছি, সে ডিসেন্ট্রালাইজ করেছে। আজকে ইরানের পুরো কমিউনিকেশন সিস্টেম যদি আপনি ধ্বংস করে দেন, যে এখান থেকে আরেকখানে কমিউনিকেট করতে পারছে না, সেন্ট্রাল কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার থেকে আপনি কমান্ড পাঠাতে পারছেন না যে অমুকখানে আজকে বাহরাইনে তুমি অমুক জায়গায় অ্যাটাক করো, বা আজকে ইসরায়েলের অমুক বন্দরে অ্যাটাক করো, তাতে কিছু যায় আসে না। ইউনিটস গুলো সব ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে। এভাবেই তারা ডিসেন্ট্রালাইজ করেছে ওভার দ্য ইয়ার্স, বিকজ তারা থ্রেট গুলোকে জানতো, সেগুলোকে তারা কগনিজেন্সে নিয়েছে, এবং সেগুলোর তারা মডেলিং করেছে। তো ফলে ইরানের এই যে যুদ্ধের যে প্রস্তুতি, এটি সহসাই আপনি একেবারে এটাকে রহিত করতে পারবেন না, বা এটাকে লোপ করতে পারবেন না। এবং তার মধ্যেই লুকিয়ে রয়েছে আপনার এই প্রশ্নের উত্তর। যদি ইরানের ক্যাপাসিটি আপনি পুরোপুরি নিঃশেষ করতে না পারেন, ইরান যদি দীর্ঘ সময় যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে থাকে, আমরা জানি না কি প্রস্তুতি নিয়েছে, কি তার কাছে আছে ভান্ডারে, এবং যুদ্ধ যদি চলে, তাহলে এই যুদ্ধ এসকেলেট করবে, অথবা একটা, এবং এটা এটা কিন্তু এমন না যে ধরেন এটা একটা লো ইন্টেন্সিটি কনফ্লিক্টে পরিণত হবে, ইরাকের বা সিরিয়ার মতো ছোট ছোট ইউনিটস, আল কায়দা, ইরাকের সরকারের পতন হয়েছে, সিরিয়ায় বাশার আল আসাদের রেজিমের পতন হয়েছে, এবং তারপর যা আছে টেররিস্ট, ছোট ছোট ইউনিট, মাঝে মাঝে কিছু তারা ইরিটেন্স হিসেবে এখানে তারা ডিস্টারবেন্স করে, এখানে গুলি করে মেরে যায়, ওখানে বোমা মেরে, বাজারে কিছু লোক মেরে ফেলে, মসজিদের মধ্যে বোমা মারে, এটা উড়িয়ে দেয়, ওটা উড়িয়ে দেয়। এরকম না, এটা কিন্তু একটা বড় মেজর মেজর একটা ব্লাড স্কেল ওয়ার। কাজে এই ওয়ার বিশ্বযুদ্ধে রূপান্তরিত হবে কিনা আমি এটা নিয়ে ভাবতেও চাই না। কারণ এগুলো আমরা তো আমার বাবা দ্বিতীয় মহাযুদ্ধ দেখেছেন, আমার মা আমার মাও জন্মেছিলেন, আমার কিন্তু তখন খুবই ছোট ছিলেন, আমার মার কাছে কোনো গল্প শোনার মতো কিছু ছিল না, জিজ্ঞাসা করিনি। বাবার কাছে আমি গল্পই শুনেছি, উনি দ্বিতীয় মহাযুদ্ধের প্লেন ল্যান্ড করতে দেখেছেন সিঙ্গার বিলে, যে এখন যেটা আমাদের আখাউড়ার পাশে ইন্ডিয়ার ভিতরে যেটা আগরতলায় রানওয়ে, ওই ওই স্ট্রিপে, আমাদের বাড়ি, গ্রামের বাড়ি ওখান থেকে খুব দূরে না, 10-12 কিলোমিটার দৌড়ে গেছে একটা ছোট 12-13 বছরের ছেলে এটা দেখতে। এবং আরো ওই যে খাবারের যে আপনার দুর্ভিক্ষের এগুলো আমি শুনেছি, নানান ধরনের গল্প আমার বাবার কাছে, যে এগুলো তারা দেখেছেন। তা আর আমরা সিনেমায় দেখেছি, আমরা আকালের সন্ধান এবং অন্যান্য যুদ্ধ যেগুলো দেখেছি, আমরা মানে 50-এর মন্বন্তরের কথা শুনেছি, 43-এ যে দুর্ভিক্ষ, এখানে দ্বিতীয় মহাযুদ্ধের কথা শুনেছি। এর যে ভয়াবহতা এখানে মানুষের সাফার করেছিল, ওই সাফারিংস গুলো আজকে এখানে আমি আমার ড্রয়িং রুমে বসে বা আমার স্টাডি এরিয়াতে বসে আমার কাছে ওগুলো এখন সিনেমার গল্প মনে হয়। কিন্তু খোদা না করুক যদি সেটি সত্যি এগুলো হয়, তাহলে আপনি কল্পনা করতে পারেন কি হবে। কালকে যদি বাংলাদেশে কি বলে ওই রান্নাঘরগুলোতে যদি গ্যাসের সাপ্লাই বন্ধ হয়ে যায়, এলএনজি বা কি দিয়ে যারা রান্না করে, যে মানে সিলিন্ডারের গ্যাস, অথবা যদি আজকে গাড়ির তেল বন্ধ হয়ে যায়, পুরো অর্থনীতি তো স্থবির হয়ে যাবে। এটা হবে না, আমি আশঙ্কা করছি না এরকম হবে। এবং আমি দেখেছি আজকে সকালবেলা যখন গাড়ি চালাচ্ছিলাম, তখন আমি রেডিওতে শুনেছি যে প্রাইম মিনিস্টার কিছু ডিরেক্টিভস দিয়েছেন যে কিভাবে মানুষকে এখন থেকে কৃচ্ছতা করতে হবে। উনি নিজে তার অফিসের লাইটস বন্ধ করে দিয়েছেন, এসি বন্ধ করে দিয়েছেন, মানুষকে বলেছে তার আপনার পাবলিক ট্রান্সপোর্টে চড়েন, সেই সুযোগ নাই অবশ্য, কিন্তু তারপরে বলেছে তার কিভাবে কৃচ্ছতা সাধন। নিশ্চয়ই পরিবারগুলো তাদের যার যার নিজেদের রেসপেক্টিভ ছোট ছোট ইউনিটে কৃচ্ছতা সাধন করবে, যখন এর অভিঘাত এসে পড়বে, যখন হার্ট করবে, ওই তারা আঘাতটা, চাপটা বোধ করবেন, যারে বেতনের টাকায় তো এখনই বেতনের টাকায় চলছে না, কিন্তু আমাদের আয়ের সাথে ব্যয়ের হিসাব মিলছে না, মানুষ নিশ্চয়ই
অ্যাডজাস্ট করার চেষ্টা করবে। কিন্তু আমি মহাযুদ্ধের কথা ভাবতে চাই না। এটি যে অসম্ভব তা না, কিন্তু হলে পরে তার অভিঘাত হবে খুবই করুণ, এবং আমরা সবাই প্রার্থনা করি সেটি যেন না ঘটে। দুপুর সেটি আমরা আশাবাদী। একদম শেষ প্রশ্ন করতে চাই উপসংহারে আজকের মতো। আপনাকে এরপরে আরো পাবো সেই প্রত্যাশাটি করি, এবং আমি বলছিলাম শুরুতেই যে আপনি আমার সরাসরি শিক্ষক, এবং আমি সৌভাগ্যবান যে আজকে আপনার কাছ থেকে অনেক সুন্দর অ্যানালাইসিস নিয়েছি। সবাই যেটি প্রশ্ন করে যে ভেনেজুয়েলা, ইরানের আক্রমণ, এরপরে ইসরায়েল এবং আমেরিকার টার্গেট কে হতে পারে, কোন দেশ? খুব মজা করে, মানে এগুলো হচ্ছে আমি বুঝতে পেরেছি। না, আমি আমি একটা আলোচনা আছে, ধরেন যে ইসরায়েলের টার্গেট পাকিস্তান। এই আলোচনা এসে তার যৌক্তিক কারণ আছে, বিকজ নেতানিয়াহুর কিছু স্টেটমেন্টস, পাবলিক স্টেটমেন্টস থেকেই অ্যানালিস্টরা সেগুলো পিক করেছেন, এবং তারা দেখেছেন যে, এবং তারপর কিছু কনস্পিরেসি থিওরিতে আছে একটা মুসলমান দেশ এবং একটা মুসলিম নিউক্লিয়ার স্টেট কখনো পশ্চিম মেনে নিবে না। এরকম নানা ধরনের অ্যানালিসিস আছে। কিছু হলো কনস্পিরেসি থিওরি, কিছু হলো আসলে তার বেজ আছে আলোচনা, কিন্তু এগুলো এখনো অনেক দূরবর্তী বিষয়। কাজে আমি আসলে আপনার প্রশ্নের উত্তর যদি সিরিয়াস একটু উত্তর দেওয়ার চেষ্টা করি, আপনি হালকা ঠাট্টা ছলে বলেছেন। আমি মনে করি যে আমার ভয় হয়, আমি আমি আমার আশঙ্কা যেন সত্যি না হয়, কিন্তু আমার ভয় হয় যে এই ইরান যুদ্ধটার যে এটা যদি পরিসমাপ্তি ঘটেও, এখন পরিসমাপ্তির রূপটা কি হবে জানি না, এটার এটার রিপল ইফেক্ট এটা আমাদেরকে বহুদিন টানতে হবে। এটা রিপল ইফেক্ট আমাদের বহুদিন টানতে হবে। কাজে আপনার যে প্রশ্ন যে এর পরবর্তী টার্গেট আমেরিকার কে হবে, সেই জায়গায় হয়তো আমরা যেতে পারবো না। এটা অন্যভাবে আমি উত্তর দিতে পারতাম। ধরেন আমেরিকা ইরানে যুদ্ধ করেছে বলে, বা ইসরায়েল ইরানে যুদ্ধ করেছে বলে পৃথিবীর অন্য জায়গায় কিন্তু রাজনীতি বন্ধ নাই। ধরেন আপনি যদি ইস্ট এশিয়ার দিকে তাকান, তাহলে দেখবেন যে ওখানকার যে সাউথ চায়না সি ফ্রন্টে যে ধরনের বিল্ড আপ হচ্ছে, শি জিনপিং চুপ করে আছে বলে, ইরান নিয়ে কোনো কথা বলছে না বলে সে যে তাইওয়ান নিয়ে ভাবছে না, এটা আপনি ভেবেন না। হ্যাঁ, তো তাইওয়ান নিয়ে তা প্ল্যান আছে। আপনাকে আমি আজকের আলোচনার শুরুতে আপনি প্রশ্ন করেছিলেন যে কেন, আপনি বলেছিলেন যে আমেরিকা এই যুদ্ধে জড়ালো। আমি বলেছিলাম আপনাকে স্ট্র্যাটেজিক টাইমিং এর কথা, একটা উইন্ডো। ট্রাম্প হয়তো বা ভেবেছেন এই উইন্ডোটাই সেরা উইন্ডো, যদি ইরানকে আক্রমণ করতে হয় এরকম দুর্বল ইরান আর পাওয়া যাবে না। এক হলো তার অক্সিলিয়ারি গুলো দুর্বল হয়ে গেছিল, হেজবুল্লাহ, হামাস, তারা রিটালিয়েট করার মতো সক্ষমতা তাদের নাই। দুই হলো আরো নানান কারণে ইরানের, এবং এই কারণে দেখেন প্রথমেই কিন্তু স্ট্রাইক করেছে, তারা হত্যা করেছে তারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে। এই কারণে যে তারা ধারণা করেছিল উনি মারা গেলে বা হত্যা করতে পারলে পরে ইরান ধসে পড়বে। তো এটা তারা ভেবেছিল। ঠিক একই রকম ভাবনা যে আসলে মানে পূর্ব এশিয়াতে দক্ষিণ চীন সাগরে হচ্ছে না, আপনি আমি জানি না এই মুহূর্তে শি জিনপিং এর মধ্যে দিয়ে কি আছে, এবং তারা কিন্তু একদিনের জন্য, এক মুহূর্তের জন্য দাবি ছাড়েনি। এবং এটা পশ্চিমা অ্যানালিসিসই, তাদের যে কাউন্সিল অন ফরেন রিলেশনস, আর বড় বড় আমি যারা এগুলো নিয়ে মডেলিং করেন, সিমুলেশন করেন, যারা এগুলোর জন্য, যাদেরকে দেখা হয় গড লাইক ফিগার্স, বড় বড় অ্যানালিস্ট ইন্টারন্যাশনাল রিলেশনস এর, যাদের কথাকে গুরুত্বের সাথে দেখা হয়, যাদের কথার দাম আছে, তারাই মনে করেন যে শি জিনপিং তার জীবদ্দশাতেই কি বলে এটাকে, যে তাইওয়ানকে উনি একীভূত করে যাবেন মেইনল্যান্ড চায়নার সাথে। কাজেই এটা একটা তার বড় অ্যাম্বিশন। এবং মার্কিনীদের একটা অ্যানালিসিস আছে, একটা মডেলিং আছে, যে 2029 সাল বা 2030 সালের মধ্যে শি জিনপিং এটা করবে। এবং কেন তারা এটা বলে, তারা এগুলো হিসাব নিকাশ করার জন্য, মডেলিং এর জন্য সুপার কম্পিউটারও ডিপ্লয় করে। আপনি দেখেছেন এখন এআই এসছে আরো পাওয়ারফুল, কম্বিনেশন অফ সুপার কম্পিউটার, এআই, এগুলো দিয়ে কি ধরনের মডেলিং করা হয়, সিমুলেশন করা হয়, তার সম্পর্কে আমাদের খুব সামান্যই ধারণা আছে। সেগুলো দিয়ে তারা নিশ্চয়ই বোঝার চেষ্টা করবেন যে আসলে পৃথিবীর অন্যান্য জায়গায় কি হবে। তো আরেকটা যদি ফ্ল্যাশ পয়েন্টের কথা আপনি আমাকে বলেন, আপনি যে প্রশ্ন করলেন সেই কনটেক্সটে বলছি, সেটি হলো তাইওয়ান। এবং তাইওয়ানে যদি সত্যি সত্যি সেটা কি সে পিসফুলি করবে, তাইওয়ানে কি একটা ইমপ্লোশন হবে, মানে নিজে নিজে সে ধসে পড়বে অভ্যন্তরীণ ভাবে, তার কোনো আলামত নাই, সহসা এটা ঘটবে না। না সে বাদুরের মতো গিয়ে তাইওয়ানের লিডারকে তুলে নিয়ে আসবে, তুলে নিয়ে আসলো কি পরের দিন তাইওয়ান দখল করতে পারবে চীন, না একটা সামরিক আক্রমণ করবে। তো যদি ঘটে, তাহলে নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্র will have a very important role to play significant role to play in that theater। এবং আপনার যে প্রশ্ন যে ইরানের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণ কোথায় হবে, ওখানে হয়তো ইসরায়েল খুব জড়িত হবে না, মার্কিন যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে will play a very significant role in that particular theater। এবং সেখানের দিকে সে নিশ্চয়ই নজর রেখেছে, এবং ডেভেলপমেন্টস গুলো কি ঘটছে সেটা প্রতিদিনই সে হিসাবে নেয় বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর বিশ্লেষণ করেছেন স্যার। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সাথে আবারও কথা হবে। উপসংহারে আজকের মতো কি বলবেন আমার দর্শকদের জন্য? নূপুর, আমি খুবই খুশি হয়েছি। প্রথম কথা, আপনাকে দেখে আমার এত ভালো লেগেছে এতদিন পর। এত সুন্দর একটা অনুষ্ঠান আপনি চালান, আমি সামহাও আমার চোখ এড়িয়ে গেছে। আমি খুবই লজ্জিত, এটা আমার এটা ঘাটতি, এটা আমার শর্টকামিং। কিন্তু আমি খুবই
আপ্লুত হয়েছি এবং খুবই খুশি হয়েছি আপনাকে দেখে যে এরকম একটা অসাধারণ প্রোগ্রাম চালাচ্ছেন আপনি। এই ধরনের অ্যানালিসিস হয় এখানে, এবং আমি জয়েন করার আগে আরেক ভদ্রলোক কথা বলছিলেন অন্য বিষয়ে, সেটিও একটু শোনার অভিজ্ঞতা হয়েছে। এখন আমি আপনাকে প্রমিস করতে পারি যে এখন আমি নিয়মিত আপনার অনুষ্ঠান দেখবো এবং শুনবো, এবং এটা আমি ডিসেমিনেশনের জন্য মানুষ যেন জানতে পারে যে এরকম এত সুন্দর একটা অনুষ্ঠান, মানে আমি বাংলাদেশের কনটেক্সটে বলছি এখানে, যে আমার বন্ধু বান্ধবদের মধ্যে আমি আপনাকে একটা জানাবো। খুব ভালো লেগেছে নূপুর, আপনি এটা চালিয়ে যান, কারণ এই ধরনের অ্যানালিসিস গুলো এটা আমি জানি আপনি শুধুমাত্র ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যানালিসিস নিয়ে নিশ্চয়ই প্রোগ্রাম করেন না, আন্দাজ করতে পারছি, আর অন্য অনেক বিষয় নিয়ে কথা বলেন আপনি, কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ। এগুলো নিয়ে কথা বললে পরে এগুলো আমাদের পলিসি মেকিং লেভেলেও তার কোনো না কোনো ধরনের তারা উপকৃত হন, কোনো না কোনো ভাবে তারা ইম্প্যাক্টেড হন। আমি মনে করি যে এই আপনার কি বলে যে পলিসি ফর্মুলেশনে বা পলিসি ইনফ্লুয়েন্স করার জন্য হলেও এই আলোচনাগুলো জারি থাকা জরুরি। নূপুর, অনেক অভিনন্দন আপনাকে। আপনি আপনাকে আমি শেষ সামনাসামনি দেখেছি কত 20 বছর হবে না? 20 বছর হবে। 2008 2008 হ্যাঁ, তো প্রায় তো 20 বছর। আপনি একটু বদলাচ্ছেন, আমি অনেক বুড়ো হয়ে গেছি। 2008 এর ছবি দেখলে আমি নিজেকে নিজে চিনতে পারি না। না না স্যার, আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। মাঝে মাঝে আপনার সময় চাইবো বিভিন্ন ইস্যুতে। তার কারণটি হচ্ছে আমিও সৌভাগ্যবান নিজেকে মনে করি যে আমি এমন একটি ডিপার্টমেন্টে পড়ে এসেছি যে আমি বলবো যে আমার ক্যারিয়ারে সেই জ্ঞান যেমন কাজে লাগে, আপনাদের এই সময় এসেও কাজে লাগে। সেই কারণে আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন আপনি।